শেখ হাসিনাও ভালো মানুষ ছিল। ভারত আমাদের একমাত্র বলতে গেলে একমাত্র। শুনছিলেন তো আমাদের আলোচকদের কথা, আপনি আসলে কোনটার দিকে আসলে আপনার ব্যাখ্যা থাকবে? একটা হচ্ছে যে সংগ্রাম করতে যাচ্ছেন যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, অন্যদিকে বলছে যে সংস্কৃত সরকার ছলচাতুরি করছে, এটা আসলে কিভাবে দেখছেন? এখানে আসলে দুটো দিক আছে, একটা হলো বিএনপির দিক আর একটা হলো বিরোধী দলের দিক। বিরোধী দল মানে জামাত এবং এনসিপি, দুজনেই যার যার রাজনীতি করছে। এটা হলো বিএনপির রাজনীতি, ওনারা এটাই করবেন। ওনারা যেগুলি নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেগুলি বাস্তবায়ন করবেন না, এবং যেগুলি নোট অফ ডিসেন্ট নাই সেগুলি বাস্তবায়ন করবেন। আর জামাত আর এনসিপির বক্তব্যটা হলো যে যেভাবে গণভোটটা হয়েছে ওগুলো রাখতে হবে, এবং প্লাস তার সঙ্গে আপনার গণভোটটা কি হয়েছে যে এতগুলি প্রশ্ন হ্যাঁ বললে সবগুলি হ্যাঁ, এই কনসেপ্টটাই তো ফল্টি আমি মনে করি। হ্যাঁ বলে সবগুলো হ্যাঁ হয় কিভাবে? আমি আগেও বহু বলেছি যে পুরো জিনিসটাই ফল্টি। যাও, কিন্তু তারপর ওইটাই ওদের দাবি, এবং এই দুই দাবি নিয়ে দুইজন আছে। এখন আলটিমেটলি এই যুদ্ধে বিএনপির আপাত জয় হবে, কারণ বিএনপির সংসদ সদস্য বেশি, তারা অনেক বেশি, সংসদে এরা কিছু করতে পারবে না। কিন্তু প্রশ্নটা হলো কি, বিএনপি নয় জিতে গেল, কিন্তু দেশের মানুষকে জিতলো? এটা হলো মূল পয়েন্ট, যে দেশের মানুষকে আসলে এটাই চেয়েছিল। মানুষ কি চেয়েছিল? কারণ আপনি বলবেন যান যে জনগণকে যে পাবলিকে একজনকে ধীরে 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 আলাপ করেন, এটা তো আর সম্ভব না। গণভোটে যে কথাটা বলা হয় ওইটাও আমার কাছে মনে হয় যে একটা গুজামিল টাইপের কথা। গুজামিল টাইপের 70%, 70% দেবে 60%-এ 70%। 70% হ্যাঁ ভোট মানে কি 60% লোক ভোট দিছে, তার 70%। সেটা হলে কিন্তু 40% বেশি হয় না, 42%-এর মতো হয়। যাও, সেটা হলো এক হিসাব। তারপরেও গণভোট নিয়ে আমার নানা রকম আপত্তি আছে। আমার কাছে মনে হয় গণভোটের যে রেজাল্টটা দেখানো হয়েছে এটা বানায় দেখাচ্ছে এই কারণে এটা ইলেকশন কমিশন একটা 2 নম্বরই করছে, এটা আমি মনে করি। তা না হলে ইলেকশন কমিশন পরের দিন 12 ঘন্টাটা প্রায় আপনার 24 ঘন্টা 20 ঘন্টা পরে তারা কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এটাই পড়ে না। পৃথিবীতে কোনো নির্বাচন নাই পর্যন্ত যে নির্বাচনের পরপরই ভোট কাস্ট কত সেটা বলতে পারে না। ফলাফল দেরি হতে পারে, কিন্তু কাস্টিংটা বলে দেয়। এরা বলে নাই কেন? এদের হিসাব মিলানোর জন্য, ওই ধান্দাবাজির জন্য তারা করছে। তার যে বড় কথা হলো, আমি যে কথা বলতে চাচ্ছি, এই পুরা আওলাটা বাজাইছে হলো গিয়ে আলী রিয়াজ। এই পুরা ঝামেলার মূলে হলো আলী রিয়াজ। দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, সংস্কারের একটা প্রত্যাশায় দেশের মানুষের মধ্যে ছিল যে আমরা এমন কোনো একটা পদ্ধতি চাই যে পদ্ধতি হলে পরে আবার আরেকজন হাসিনার জন্ম না হয়, হাসিনা তৈরি না হয়। এই প্রত্যাশায় দেশের সব মানুষের মধ্যে কম বেশি ছিল। এক একজনের এক এক ফর্মে ছিল, বাট ছিল, আমার মনে হচ্ছিল। কিন্তু সেই জিনিসটাকে নিয়ে, সেই প্রত্যাশাটাকে নিয়ে ডক্টর ইউনূস যেভাবে খেলছেন, এই খেলার জন্য উনি যেভাবে আলী রিয়াজকে আমদানি করছেন, এই পুরো জিনিসটা হলো ধান্দাবাজি, যার সময় ক্ষেপণ করার জন্য এই কাজগুলি করছেন। এই সংস্কারের সঙ্গে যাদের উনি জড়িত করছেন, বিদেশ থেকে আমদানি করছেন, এরা কেউ এই জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত ছিল না, ইনক্লুডিং ডক্টর ইউনূস নিজেও ছিল না। এই জুলাই আন্দোলনের চেতনা, জুলাই আন্দোলনের মূল যে ধারণাটা, এটার সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই। এরা সব সুবিধাভোগী, এবং এরা আরো দীর্ঘদিন সুবিধা পাওয়ার লোভে এটাকে তাড়িয়ে নেয় করে 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 অনেকদিন দীর্ঘায়িত করছে। তারপরেও বলবো, তারপরেও যে জুলাই সনদ আমরা পাইছি, এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে এর মধ্যে অনেকগুলি পয়েন্ট আছে ভালো ভালো। যেমন অবশ্যই জি, আমি একটা জিনিস বলি আপনাদেরকে, বিএনপি যেটা করতে যাচ্ছে, নোট অফ ডিসেন্ট গুলো বাদ দেয়া, নোট অফ ডিসেন্ট গুলো যদি বাদ দিয়ে দেয় তাহলে যেটা সংস্কার হবে এটা সংস্কারই না, এটা আমি মনে করি। কারণ দেখেন, যে গণভোটটা হয়েছে এটা আসলে মূল বিরোধ কিন্তু এক জায়গায়, বাদ বাকি আলাপ আপনারা করেন সারাদিন, আমার কোনো সমস্যা নাই। আমার বিবেচনা মূল বিরোধ এক জায়গায়, সেটা হলো উচ্চ কক্ষটা কিভাবে গঠিত হবে। এটা কি পলিটিক্যাল পার্টিগুলোর ভোট প্রাপ্তির আনুপাতিক হারে হবে, নাকি নিম্ন কক্ষের মেম্বারদের আনুপাতিক হারে হবে? এই জায়গাটা হলো মূল বিরোধ। গণভোটে কিন্তু বলা হয়েছে এটা হবে ভোট প্রাপ্তির আনুপাতিক হারে, আর বিএনপি চাচ্ছে নিম্ন কক্ষে যা আছে তার আনুপাতিক হারে। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি তো একটা মানুষের ভাই, ক্ষুদ্র মানুষ আছি, তো আমি কিন্তু ভাই ভোট প্রাপ্তির আনুপাতিক হারে চাই। তা না হলে উচ্চ কক্ষ করিয়ে তো কোনো লাভ নাই। এই যে আপনার 50 জন যে মহিলা এমপি নিচ্ছে, দেখুন লাভ আছে? এর কোনো ইউজ আছে? কোনো ইউজ নাই। এই 50 জন মহিলা এমপি লোকে জাস্ট পুরস্কার দেওয়া, যাদের দ্বারা বঞ্চিত তাদেরকে নিয়ে এসে অ্যাকোমোডেট করা,
এদের কোনো কাজ নাই, বরঞ্চ প্রত্যেকটা এলাকায় এমপির সঙ্গে তাদের একটু ঝগড়া হবে, মনোমালিন্য হবে, এছাড়া আর কিচ্ছু হবে না। এটা কোনো কাজে লাগবে না। হইতে পারে যেখানে বিরোধী দলের এমপি আছে সেখানে মহিলা এমপি যে মাতবরি করবে একটু একটু, এটা হইতে পারে। এছাড়া এটা ওইটাও যদি আপনি উচ্চ কক্ষ ওইভাবে করেন যে নিম্ন কক্ষের আনুপাতিক হারে, ওইটা ওই আরেকটা মহিলা এমপির মতো হবে। এখানে 50 সেট অলঙ্কার, ওখানে হবে 100 সেট অলঙ্কার, আর কিচ্ছু হবে না। এটা করা না করা সমান, বরঞ্চ এটা অপচয়। এটা আপনি কেন করবেন? নিম্ন কক্ষ যা বলবো উচ্চ কক্ষ তাই বলবে, তাহলে আমি উচ্চ কক্ষ আমি করলাম কেন? উচ্চ কক্ষটা ভোট প্রাপ্তির আনুপাতিক হারে হওয়া উচিত, এটা আমি পার্সোনালি চাই। তাহলে এখন মনে করেন আমি যেটা চাই কি বাস্তবিত হবে? হবে না তো। বিএনপি যেটা চায় না, বিএনপি তার কর্তৃত্বকে নিশ্চিত করতে চায়। তো যদি কেউ তার কর্তৃত্বকে নিশ্চিত করতে চায়, কর্তৃত্ব নিশ্চিত করতে হবে, সেটা স্বাভাবিক, মানে এটা তো আমরা স্বাভাবিক দেখে আসছি। স্বাভাবিক। এটা আমরা কিন্তু দেখে আসছি তাহলে আর কি। পদ্ধতিটা কি হলো? তাহলে এই পদ্ধতিটা তো সেই একই কথা হলো। আমরা আগের পদ্ধতিটাকে খারাপ বলছিলাম কেন? ওইখানে শেখ হাসিনা যা পরিবর্তন বলতো চেয়েছে আর কি। তাই হয়তো, ওনার উপরে কোনো আলোচনা নাই। উপরে আল্লাহর নিচে শেখ হাসিনা, আর কেউ নাই। এখন আমি কি উপরে আল্লাহর নিচে তারেক রহমান চাই? আমি চাই না, আমি স্ট্রেট হতে চাই না। তারেক রহমান মেবি খুব ভালো মানুষ, কোনো সন্দেহ নাই, ভালো মানুষ মানলাম। শেখ হাসিনাও 96 সালে ভালো মানুষ ছিল, হজ করে এসছে মানুষ। তাতে কিছু আসে যায় না। মানুষ ভালো মানুষ খারাপ হইতে যা যা উপাদান লাগে, সেই সেই উপাদান যদি আপনি শাসনতান্ত্রিক পদ্ধতির মধ্যে রাখেন, তাহলে বেশিক্ষণ লাগে না ভাই। এই যে অভিজ্ঞতা আমাদের আছে। মাসুদ ভাই আপনি বুঝতে পারছেন। রনি ভাই আপনি তো বেশ কিছু শুনছিলেন তার কথা, মাসুদ ভাইও কিন্তু বেশ ব্যাখ্যা দিয়েছে। একসঙ্গে সাইফ মুস্তাফিজও কিন্তু বলেছেন প্রতারণার কথা বলছে, সরকার প্রথম ডে 1 থেকে প্রতারণা করেছে। এটা আসলে কিভাবে দেখছেন? দেখেন, প্রতারণা এটা বলতে পারে তারা, সেটা জাজ করবে জনগণ, পাবলিক জাজ করবে, যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের জাজ। এখানে প্রবলেম যেটা হলো যে আপনার এই যে মুখস্থ বলে দিচ্ছে এস আলমকে ফেরানো হচ্ছে, এস আলমকে কোথায় ফেরানো হচ্ছে একটা প্রমাণ যদি আমি দিতে বলি দিতে পারবে? এখানে যে শর্তগুলোর কথা বলা হচ্ছে ব্যাংকগুলোতে, আরে ভাই এস আলম তো কোনো ব্যবসায়ী ছিল না, এখানে টাকা লুটপাট করার জন্য জাস্ট একটা সিন্ডিকেট ছিল। এস আলমরে চাইলেও তো আপনি যদি বলেন না সমস্ত সুবিধা দেবো, তো আর ফিরবে না, কেন ফিরবে? তো ফেরার জন্য সেই লুটপাট করে নিয়ে যায় নাই, মানে কোনোভাবে এস আলম ফিরবে না। এখানে আপনি যদি তার সমস্ত সুবিধা দিয়ে দেন তাও সে ফিরবে না। যে ফিরতো, যে ফিরবে, যার যে ব্যবসা করার নিয়ত আছে সেইভাবে লুটপাট করে না। ফলে এই যে একটা মুখস্থ ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এস আলমকে ফেরানো হচ্ছে, আপনি ফিরান তো, আপনার ক্ষমতা দিব আমি, হ্যাঁ 4 দিনের জন্য সব উদাম করে দেবেন। আপনি যদি এস আলমকে ফিরাইতে পারেন, জীবনে কোনোদিন কথা বলবো না। এস আলম ফিরবে না, যে ফিরবে সেইভাবে লুট করে নিয়ে যায় না, এটা কোনো ব্যবসায়ী ছিল না। এস আলমের প্রোডাক্ট কি, ব্যবসা কি, সেবা কি? এইভাবে যে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে গেল, ফলে এটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই, মানে বিশাল ইকোনমিস্ট পণ্ডিত হওয়ার দরকার নেই। আপনি যত যাই করেন, আপনি চাইলো, সরকার চাইলো, সরকার যদি চাইও, সরকার যদি চাইও এস আলম ফিরবে না, তার মানে একটা ডাহা ন্যারেটিভ। এবার আরেকটা জিনিস ধরে আসি, ধরেন সরকার কি করছে 2.5 মাসে? কিছুই করে নেই। প্রথমে আইসা 12 লক্ষ কৃষককে 10,000 টাকা সুদ সহজে ঋণ মকুফ করে দিল, এটা কিছুই না। এটা তো শহরে বৈশা টকশো করলে, এসি রুমে বৈশা বুদ্ধিজীবিতা করলে বোঝা যাবে না। এটা যে কৃষক, যে ঋণের জন্য ভুক্তভোগী, সে জানে এটা কি হয়েছে। এই যে হাওড় এলাকার কৃষকদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে যে ইমিডিয়েট স্বচ্ছতার সহিত সহযোগিতা নিশ্চিত করা হচ্ছে, এটা কৃষক জানে এটা কি উপকার হচ্ছে। এগুলো সংস্কার আমার কাছে, এগুলো কাজ। তারপরে ফ্যামিলি কার্ড 36,000 দেওয়া হচ্ছে, এখানে কিছু ত্রুটি বিচ্যুতি বাইর করা হচ্ছে, এটা পাইলট প্রকল্পের মধ্যে আছে, এটা আস্তে আস্তে বাস্তবায়ন করা হবে, এটার প্রতি মানুষের আগ্রহ আছে। হ্যাঁ, এবং অর্থনীতিকে উৎপাদনমুখী করা। গ্রামে টাকা নেই, একটা কৃষক খেতে ধান রেখে চলে আসে, যে ধানের যে মনের দাম, কামলার দাম, মানে শ্রমিকের দাম তার চেয়ে অনেক বেশি। ফলে গ্রামীণ অর্থনীতিকে পুরাটাই রিস্টোর করতে হবে, পুনরুজ্জীবিত করতে হবে। হ্যাঁ, ফলে এখানে অনেক কথা বলা যায়, কিন্তু রিয়েলিটি এরকম না। আপনার অর্থনীতির অবস্থা বুঝতে হবে, কর্মসংস্থান তৈরি করতে হবে, বন্ধ কারখানাগুলো আপনার চালু করতে হবে। হ্যাঁ, তার জন্য মালিকানা পরিবর্তন, অনেকগুলো শর্ত আছে, শর্তগুলো পরে আইসা দেখে তারপরে কথা বলা উচিত আমি মনে করি। আরেকটা হলো যে দেখেন, আমরা আগে জানতাম কি বিএনপি মানেই চাঁদাবাজের দল। যে চাঁদাবাজের প্রধান ক্ষেত্রটা কি? ফুটপাত। অন্যান্য জায়গায় হয়, কিন্তু প্রিন্সিপালি ফুটপাতই বন্ধ করে দিল, কেমন চাঁদাবাজের দল দিয়ে। এটা এখন এটা একটা রেগুলেশনের মধ্যে। আমরা এই যে বারবার বললাম ইলেকশনের আগে যে চাঁদাবাজি এটা একটা সর্বদলীয় সামাজিক সমস্যা, যে যে এলাকায় শক্তিশালী সে সেই এলাকায় করে না। এখন এই যে ইসাক সরকার এখন চাঁদাবাজ না, এখন সে আল্লাহর ওলি, কারণ সে জয়েন করছে তাদের দলে। এর আগে কিন্তু চাঁদাবাজ ছিল। আমি 10টা নিউজ দেখাইতে পারবো ইসাক সরকারের চাঁদাবাজ আখ্যায়িত করে।
যার জয়েন করে রাখ পর্যন্ত সরকার চাঁদাবাজ। সাহেব ভাই এটার একটা বক্তব্য কিভাবে কাউন্টার বক্তব্য আমি শুনতে চাচ্ছি না, আমি বলতেছি দেখেন আমরা যেটা রিয়েলিটি, তাইলে এবার শ্রমিক হরকার যখন উঠাই দিলেন এটা নিয়ে আমরা অনেক আন্দোলন দেখলাম, এখন পুনর্বাসন করা হচ্ছে। পুনর্বাসন করে একটা সময় লাগবে, প্রক্রিয়া 6টা মাঠ নির্ধারণ করা হয়েছে, আস্তে ধীরে করা হবে। রাস্তার মধ্যে দাগ টেনেছে সরকার। হ্যাঁ, এবং রাস্তার মধ্যে যে সময়গুলো আপনার কম্পারেটিভলি ফ্রি থাকে জায়গা নির্ধারণ করে দিয়ে সিটি কর্পোরেশনের আওতায় সারা পৃথিবীতে যেভাবে আছে। এই কথাগুলোকে আমি বলি না ইলেকশনের আগে, আপনারা আমার টকশোগুলো আমার ক্লিপগুলো শুনে দেখেন। আমি বারবার বলছি এটা রেগুলেশনের মধ্যে আনা হবে, এটা নিয়ে বিএনপির প্ল্যান আছে, পরিকল্পনা আছে, এটা থাকবে না, এই সমস্যা থাকবে না। এবার আসেন পরিবহন সেক্টরে এখনো কিছুটা রয়ে গেছে। তারপরে ঢাকার মিরপুরের চাঁদার একটা ডিটেল রিপোর্ট করছে, আপনারা দেখছেন না মিডিয়াতে রিপোর্ট, এবং সেই রিপোর্টে যারা বিএনপির চাঁদাবাজ তাদের নাম কি বাদ দেওয়া হয়েছে? তাদের নাম তো ইনক্লুড করা হয়েছে। যারা বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট তারাও তো এখানে অন্তর্ভুক্ত আছে, অন্য দলের কম বেশি লোকজন সম্পৃক্ত আছে। এবং সরকার কি বলছে যে এদেরকে প্রত্যেকটাকে ধরা হবে, এবং ধরার অভিযান শুরু হয়েছে, ধরা হয়েছে, হ্যাঁ ধরা শুরু হচ্ছে। তার মানে কি আপনার এই পুরা প্রক্রিয়াগুলো এগুলি কোনো অগ্রগতি না আপনার। আচ্ছা, এবার জুলাই সনদের ব্যাপারটা, জুলাই সনদের যে জিনিসগুলো করা হয়েছিল 133টা অধ্যাদেশ, তারা তো এটা বিশ্বাস করে না, তারা অধ্যাদেশ বিশ্বাস করে। যে অধ্যাদেশ মানে কি? খণ্ডকালীন আইন। যারা পার্লামেন্টকে আন্ডারমাইন করে খণ্ডকালীন আইনকে সুপ্রিম মনে করে তারা ডেমোক্রেসি বুঝে না, বা অথবা ডেমোক্রেসি মিন করে না। ডেমোক্রেসি আপনি বানান আর না মানেন, মানেই হলো পার্লামেন্টারি ডেমোক্রেসি। আপনি জনগণের উইল টু পাওয়ার আমরা বলি না, জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী। সেই সার্বভৌম ক্ষমতা যখন ভোট দিয়ে সে প্রয়োগ করে, সেই ভোট দিয়ে প্রয়োগ করার মধ্য দিয়েই সেই সার্বভৌম ক্ষমতা বৈধ হয়ে যায় না। এইটা বৈধতা অর্জন করে থ্রু দ্য পার্লামেন্ট। যতক্ষণ না পর্যন্ত পার্লামেন্ট কায়েম হয় ততক্ষণ এটা অ্যানার্কিস্ট স্টেজে থেকে যায়। এটা একটা অ্যানার্কিস্ট প্রবণতা হিসেবে থাকে। এই জন্য পার্লামেন্ট ইম্পর্টেন্ট। পার্লামেন্ট যদি না থাকে তখন এই অ্যানার্কি দূর করা যায় না, যার প্রমাণ হলো 18 মাসের সরকার। এবার অন্য পয়েন্ট বইলা শেষ করে এই পর্ব, এই যে 18 মাসে 133টা অধ্যাদেশ ডক্টর ইউনূস সরকার করলো, কেন করলো? তার যে শাসন কাঠামোটা চালাইতে যায়, যেগুলো দরকার হয়েছিল ইমিডিয়েট, এগুলোর জন্য সে খণ্ডকালীন আইন করে শাসন কাঠামো জারি রাখছে, চালাই গেছে, তাই না? এবার এই 18 মাসের শাসনটা কেমন ছিল? এই 18 মাসে সমস্ত কিছু সে ইমপ্লিমেন্ট করছে আমি সেটা বলছি না, বেশিরভাগ আইন তো সে নিজে এক্সারসাইজ করছে, অধ্যাদেশ। তো এক্সারসাইজ করার মধ্যে দেশকে সোনায় সোহাগা হয়ে গেছিল। আরেকটু হইলে তো দেশের মানুষ নির্বাচনের জন্য আন্দোলনে নামতো। ফলে এই যে অধ্যাদেশগুলো কায়েম হইলেই বাংলাদেশ একমাত্র সংস্কার হয়ে যাবে, এইটার প্র্যাকটিক্যাল কোনো প্রমাণ তো নাই। 18 মাস তো সেই সাক্ষী দিচ্ছে না। এটা হলো আরেকটা পয়েন্ট। এইবার বিএনপি একটা রাজনৈতিক দল হিসাবে তার জনগণের কাছে যে কমিটমেন্ট, জনগণের কাছে তার যে আপনার সম্পর্ক, অঙ্গীকার, সেই অঙ্গীকারের আলোকে জনগণ তাকে বিচার করবে। সেখানে যদি সে ব্যর্থ হয় 5 বছর পর, এই যে বারবার হাসিনার কথা বলা হয়, বা এই যে কামাল বলে হাসিনা না হয়ে উঠুক, হাসিনার ফান্ডামেন্টাল ফল্টটা কি ছিল? ভোটবিহীন ইলেকশন করা। ইলেকশনগুলো সে যদি করতো তাহলে তার এই অবস্থা হইতো না। তাহলে আপনি দেখবেন 5 বছর পরে আপনার ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার এবং নির্ভয়ে মানুষ পার্টিসিপেট করতে পারছে কিনা। সেখানে বিএনপির প্রতি যদি মানুষের মিস্ট্রাস্ট তৈরি হয়, মানুষ মুখ ফিরাই নেবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি সারাদিন যদি পারসেপশন তৈরি করার চেষ্টা করেন, আর আপনার নিজের যদি কোনো রাজনীতি না থাকে, আপনার যদি নিজের সংগঠন বিকাশ, শেষ করি এখানে, আপনার যদি নিজের সংগঠন বিকাশ করার কোনো চেষ্টা না থাকে, বিরোধী দলের ভাই বিএনপি খারাপ, চাঁদাবাজের দল, ভালো কথা, সবাই জানি, একটা বিশাল সংগঠন আছে। আপনার এটাকে মোকাবেলা করতে হইলে শুধু টক শোতে বিএনপি খারাপ আমরা ভালো, আপনার ক্ষমতা দিয়ে দিব পরশুদিন। হ্যাঁ, হামের রোগী মারা যাবে না, গ্যারান্টি আপনি দেন, পরশুদিন ক্ষমতা দিয়ে দিবে, তার প্রত্যেক করে পরশুদিন ক্ষমতা দিয়ে দিবে জামাত জোটকে। আপনি একটা ম্যাজিক দেখান যে আমি একটা রোগী দিবেন, এটা কোন কারণ দিবে নাকি? তার মানে কি না, আমি কথাটা প্র্যাকটিক্যালি বলতেছি, মানে পদত্যাগ করুন, ব্যাপারটা এরকম করবে। আপনি যদি বলেন যে হামের একটা রোগী মারা যাবে না, আমার ক্ষমতায় বসাই দিলাম, আমি এত ভালো, এটা প্র্যাকটিক্যাল সলিউশন দিতে হবে। আপনি একটু আমাকে বলেন যে আসলে আপনাদের দলে চাঁদাবাজ ইশাক সরকার কেন? মানে এই প্রশ্ন তো আসলে আপনাদের দলে না থাকলে সে চাঁদাবাজ আবার এখন দলে আসছে, সেটাকে আসলে কিভাবে বলবেন? আর এই যে বক্তব্য দিল যে হামের জন্য যে বক্তব্যটা দিল, সেটাকে কি বলবেন? দেখেন, সময় কম, হামের ইস্যুটা মানে আজকে একটা রিপোর্ট আমি মানে দেখলাম, প্রথমে সরকারের থেকে যেই কার্যক্রম বা যে পদক্ষেপ, সেটা নিয়ে তো একটা সমালোচনার জায়গা আছে। তবে শুধুমাত্র এই সরকারের এই ক্ষেত্রে সমালোচনা করার থেকে আমি মনে করি যে পূর্ববর্তী ইন্টারিম গভর্নমেন্টের সময়ের যারা ছিলেন বা আওয়ামী লীগ সরকার যারা ছিলেন, স্বাস্থ্য খাত নিয়ে যারা কাজ করেছেন, তাদেরও একটা ফল্টের জায়গা আছে। তবে যেটা আমরা দেখলাম যে ইন্টারিম গভর্নমেন্টে পর্যাপ্ত পরিমাণ মজুদ ছিল, যেটা আজকে ইউনিসেফের একটা রিপোর্ট বের হয়েছে যে ইন্টারিম সময়ে আসলে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ হামের টিকার পর্যাপ্ত মজুদ ছিল,
এবং একটা বড় চালান সম্ভবত এই মাসে আসার কথা, যেটা হয়তো বা আসবে। তার আগে দুর্ঘটনাটা হলো। তার আগে দুর্ঘটনা ঘটলো। তো এইটা আসলে আলোচনার জায়গা থেকে আমি মনে করি যে এই হাম নিয়ে আসলে রাজনীতিটা আমার মনে হয় না কারোরই করা উচিত, বরঞ্চ এটা দ্রুত কিভাবে সলিউশন করা যায় এটা আসলে সেটা নিয়ে অবশ্যই আমাদের আগানো উচিত। কারণ প্রত্যেকদিনই আমাদের শিশুরা যে মারা যাচ্ছে এটা খুবই আনফরচুনেট এবং এটা আসলে খুবই দুঃখজনক যে প্রত্যেকটা মা বাবা যারা আসলে এই সাহেব ভাই, আমি এই বিষয়টা আর যে চাঁদাবাজের যে ইস্যুটা আসছে, দেখেন আমি অলওয়েজ বলতেছি কার্ডের এটা হচ্ছে যে বিএনপির একটা স্ক্যাম। এরকম স্ক্যাম ধরেন যে এই যে চাঁদাবাজ থেকে কার্ডে গেলেন কার্ড, হ্যাঁ আচ্ছা দুইটার সাথে আমি কানেক্ট করে দিচ্ছি। জি জি। তো কিরকম স্ক্যাম, যে ধরেন যে এই যে এলপিজি গ্যাসের যে জায়গাটা, এটা প্রথমে 1200 টাকা ছিল, দাম বাড়িয়েছে, সেটা হচ্ছে 1800 টাকা হলো। তারপর সেটা আমরা দেখলাম যে বাজারে হচ্ছে যে পাওয়া যাচ্ছে 2200 টাকায়। এখন আমাদের দেশের ত্রাণকর্তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলল যে আমরা এলপিজি কার্ড দিব। কার্ড দিতে কি লাভ হলো, তাহলে এই যেটা 2200 টাকায় বাজারে বিক্রি হচ্ছে সেটা আমরা এখন 1800 টাকা পাচ্ছি। এটা তো আমাদের সবার একটা বড় উপকার হয়ে গেল, মানে 300 টাকা আমরা সেভ করতে পারছি। এদিক দিয়ে যে একটা বড় ধাপ বাড়িয়ে এটা একটা মেকানিজম করলো, সো এটাকে দিক দিয়ে দেখেন কার্ডের স্ক্যামটা। তারপরে এই যে হকারের উচ্ছেদের যে ব্যাপারটা, প্রথমে কি বললো যে একদম বাংলাদেশ থেকে কোনো হকার থাকবে না, মানে উইদিন কোনো মানে নোটিশ ছাড়া আমরা দেখলাম যে হকারদেরকে উচ্ছেদ করলো। ফাইন, এটা খুবই ভালো একটা উদ্যোগ। যদি হকার উচ্ছেদ করে আসলে তাদেরকে পুনর্বাসন করা যেতে পারে, ডেফিনেটলি খুব ভালো। কিন্তু আমরা দেখলাম যে আবার সেম ওয়েতে রাস্তার মাঝখানে মানে সব মানে এইরকম বক্স টক্স করে হকারদেরকে বসানোর সুযোগ করে দেওয়া হচ্ছে এবং সেখানে আবার তাদেরকেও কার্ড দেওয়া হচ্ছে। আমি কয়েকটা রিপোর্ট দেখার চেষ্টা করলাম, যেই কতগুলো রিপোর্ট দেখলাম, তারা সবাই বলছে যে তাদেরকে হকার কার্ড দেওয়া হচ্ছে, কিন্তু যারা হকার কার্ড তারা পাচ্ছে তারা মূলত বিএনপির দলীয় লোকজন এবং এই হকার কার্ড নিয়ে তারা হচ্ছে ব্যবসা করছে। মানে তাদের ওই জায়গাটা ধরেন যে সে একটা লিজ পেয়ে গেল, এখন তারা চাঁদা নিয়ে ওইখানে হচ্ছে হকারকে বসাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে ট্রু মানে সবাইকে উঠাই দিয়ে একটা সিস্টেমেটিক পর্যায়ে নিয়ে এসে তারা চাঁদাবাজিটা করছে। তো এইটাই হচ্ছে বিএনপির স্ক্যামিং এবং এই যে এইভাবে চাঁদাবাজিগুলো করছে। আর ইসাক সরকার বিএনপির বিএনপির অনেক লিডাররা আসলে আমাদের দলে যুক্ত হচ্ছে। মানে এরকম যদি রেকর্ড থাকে যে ইসাক সরকার চাঁদাবাজি বা তার ব্যাপারে কোনো অভিযোগ আছে, অবশ্যই আমি তাদেরকে আহ্বান করবো যে আপনারা এটা থানায় অভিযোগ করেন, তাকে আইনের হেফাজতে নেন। কারণ যদি প্রমাণ বা তথ্য প্রমাণ থাকে তাহলে তো অবশ্যই আপনার অ্যাকশন নেওয়া উচিত, এটা তো আমি অবশ্যই বলবো। জি জি জি। মাসুদ ভাই, আমি একটু আপনাকে জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি দেখেছেন যে আজকে বিএসএফ গুলিতে ব্রাহ্মণবাড়িয়া কলেজ ছাত্র দুজন নিহত হয়েছে এবং একই সঙ্গে একই সময়ে আজকে কিন্তু শপথ নিয়েছে শুভেন্দু পশ্চিমবঙ্গে। এটা আসলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা বাংলাদেশের সাথে সম্পর্কের সাথে কতটা প্রভাব বিস্তার করবে এই তার শপথ নেওয়া এবং আজকে দুটার হত্যার ঘটনা, যেখানে বিরোধী দল বলছে যে পররাষ্ট্র নীতি, দুর্বল পররাষ্ট্র নীতির কারণে সরকারের এই কারণে এগুলো হত্যাকাণ্ডগুলো ঘটছে আর কি। দেখেন, একটা জিনিস হলো কি, ভারতের সঙ্গে আমাদের লম্বা সীমান্ত। ভারত আমাদের একমাত্র, বলতে গেলে একমাত্র আমি মনে করি প্রতিবেশী। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা কি হবে এটা কিন্তু আমাদের জন্য খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ। এখন শুভেন্দু অধিকারীর যে কথাবার্তা আমরা এর আগে শুনেছি, সে কথাবার্তাগুলো খুব ভালো না। আমি নিজে কেন শুনেছি, উনি বলেছেন যে উনি ইউনূস সরকারকে মানেন না, উনি মনে করেন শেখ হাসিনা এই দেশে বৈধ প্রধানমন্ত্রী, উনি এই দেশে আসবেন, জি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্যালুট দিয়ে নিয়ে যাবে, এগুলি বলছে। আবার ধরেন হয়তো বলবে যে না, তখন তো বিরোধী দল ছিল, জনগণের কাছে ভোট নেওয়ার জন্য বলছে, ওটাও হতে পারে। ক্ষমতায় যাওয়ার পর উনি কী করেন আমরা দেখি একটু। আরেকটা বিষয় হলো, দেখেন আমাদের সঙ্গে এখন যে সীমান্ত যেগুলো আছে, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, সবগুলিতে কিন্তু বিজেপির গভর্নমেন্ট, সবগুলিতেই। এবং আসামের যে মুখ্যমন্ত্রী আছেন হিমন্ত বিশ্ব শর্মা, ওনাকে দেখলাম যে উনি বলছেন যে উনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো না হয়। কি কারণে? যে ভালো হলে পরেই বিএসএফ এবং বিজেপি তারা হ্যান্ডশেক ট্যান্ডশেক করে খুব খাতির হয়ে যায়, তারা কাউকে পুশব্যাক করতে পারে না। মানে তারা যেটাকে পুশব্যাক বলে, আমরা পুশিং বলি, তারা পুশব্যাক করতে পারে না। তার দাবি হলো প্রতিদিনই 20-30 জন করে পুশব্যাক করা উচিত। তার মানে পুশব্যাক করা একটা মানসিকতা কিন্তু বিজেপির একজন মুখ্যমন্ত্রীর মধ্যে আছে, যে নাকি আমাদের সীমান্ত শুভেন্দু তো আগেই বলে রাখছে। এখন যদি ভোটারকে তারা বাদ দিচ্ছে, তারা তো প্ল্যান করতেছে, এটা তারা তো প্রায় 80 লাখ ভোটারকে বাদ দিচ্ছে। এখন এগুলো যদি হয় রে ভাই, এটা ভালো হবে না। ওনারা তো বলবে বাংলাদেশ ছোট একটা দেশ, ও
ঠিক আছে, thank you। সময় শেষ, আপনি 50 সেকেন্ড একটু বলবেন। 50 সেকেন্ডে কি বলবো, দেখেন একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ টিকা উৎপাদন করা হবে না, আপনি বাংলাদেশে। এই এটা- প্রসঙ্গে একটু বলেন, আমাদের হ্যাঁ, 50 এটা সেকেন্ড আছে। বাংলাদেশ প্রশ্ন, দেখেন ভারত প্রশ্নে আমাদের একটা জাতিগত কমন অবস্থান লাগবে, কারণ এটা হলো আর ভারতের ব্যাপারে বাংলাদেশের জনগণ 5 তারিখে যে রায় দিছে এটা ভারতকে পুনর্বিবেচনা করতে হবে। আর এই যে 18 মাসে যারা বিভিন্ন জায়গা দখল করে ছিল তারা খুব বিরক্ত এটা রেগুলেশনে আনার মধ্যে। এবং কোন রিপোর্ট, আমার মনে হয় সাহেব এখানে ফটো কার্ড রেফারেন্সের কথা বলছে, আমি কোনো রিপোর্ট দেখি নাই যে যেখানে বিএনপি কার্ড দিয়ে দখল করবে। কার্ড দিয়ে দখল করবে কেন? কারণ এটা সিটি কর্পোরেশনের আন্ডারে হচ্ছে, তাহলে সিটি কর্পোরেশন সাদাবাজ। ভাই যাকে City corporation যাকে দখল- কার্ড দিচ্ছে সেটা তো দখল করছে। কে বলতেছে এখানে হকারগুলোকে আহ্বান জানানো হচ্ছে, লিস্ট করা হচ্ছে। এখানে আপনি বলতেছেন যে বিএনপির লোকজন তাহলে হকার সব। বিএনপি এতদিন ছিল সাদাবাজ, এখন বিএনপি তাহলে হকার হয়ে এ যাচ্ছে। তো হকারের মাধ্যমে চাঁদাবাজি তার মানে কি হচ্ছে। এটা? তার মানে হলো আপনাদের তো একটা মানে কথাবার্তা তো একটা ধারাবাহিক থাকবে। একটা রিপোর্ট আপনি ভাই, দেখান যেখানে বিএনপির নেতাদের একটা এরকম credible হাজার media- হাজার গুলিস্তানে রিপোর্ট হয়েছে, আপনি হয়তো দেখেন। আমি তো সাংবাদিক, আমি দেখবো না তো। আপনি ফটো কার্ড রিপোর্ট না, না ফটোকার্ড না ভাই, আমি একটা ভালো ভিজুয়াল অডিও credible, রেকর্ড সহ হ্যাঁ, সব ওই যে না, মজু না। মোবাইল জার্নালিজম না, ফটো কার্ডের মজু বাইরে না। একটা অথেন্টিক mainstream সোর্স, mediaতে। মেইনস্ট্রিম মিডিয়া, হ্যাঁ আমি mainstream আপনাকে- media, আমি আপনাকে source টা একটু দেন দিচ্ছি। আমাকে প্লিজ, আলোকিত করেন যে ভাই আপনাকে BNP ধন্যবাদ। লোক এখন- আসলে সাহেব মুস্তাফিজ এখন হকার হয়ে গেছে, হকার হয়ে আমার সাদাবাজি কাজ করে। একেবারে শেষ। আপনাদের তিনজনকে ধন্যবাদ।